হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএস সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি মেজর এবং মাইনর উভয়ের জন্যই একটা 5 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারের ডিএসসিসি 2 পেপারের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন 5 মার্কসের আজকে আমি আলোচনা করব। তো আমি যেমনটা বললাম, মেজর এবং মাইনর উভয়ের জন্য এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখি, আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অলরেডি সাজেশন পোস্ট করে রেখেছি আমার চ্যানেলে। 5 মার্কস এবং 20 মার্কসের সমস্ত প্রশ্ন যেগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেরকম একটা ভিডিও আমি সেপারেটলি বানিয়ে চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমরা আমার চ্যানেলে ভিজিট করলেই সেই ভিডিওটা দেখতে পেয়ে যাবে, প্লাস আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখছি। এবং মাইনরদের জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি। 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কসের সমস্ত সাজেশন ওয়াইজ কিন্তু সেই ভিডিওতে বানানো রয়েছে। তোমাদের পরীক্ষার জন্য এবারে কি ইম্পর্টেন্ট, কি প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়তে হবে, সমস্ত ডিটেলস কিন্তু সেই ভিডিওতে পেয়ে যাবে। তো আমি অবশ্যই বলবো তোমরা আগে সেই ভিডিও দেখে চেক আউট করে নাও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে কিন্তু তোমরা ক্লিক করলেই সেই ভিডিওতে পৌঁছে যাবে। আজ আমি যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন মিশরীয় ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করো। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কসের, খুব ভালো করে তৈরি করবে। উত্তরটা আমি পুরো আলোচনা করে দিচ্ছি আজকের ভিডিওতে। এবং তোমাদের বলে রাখি, আমি কিন্তু হিস্ট্রি অনার্স এবং মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা আমার কাছে পড়বে ভাবছো তাদের জন্য বলি, তোমাদের কিন্তু এখনও সেকেন্ড সেমিস্টারের ভর্তি চলছে, অর্থাৎ যারা এখনও অ্যাডমিশন নাওনি তাদের বলবো সরাসরি আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার নাম্বারটি হলো 9163713838। তোমরা এই নম্বরে যোগাযোগ করে ক্লাসেস জয়েন করতে পারো। এবং বাকি ডিটেলসগুলো জানার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আর কল করতে পারো। এবং যারা হিস্ট্রি অনার্স বা মাইনরের নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা রয়েছে। প্লাস যাদের ইংলিশ ভার্সন রয়েছে তাদের কিন্তু আমি সেপারেটলি ভিডিও বানিয়ে রেখেছি। তোমাদেরও নোটস তৈরি করা হয়ে গেছে, অর্থাৎ বুঝতেই পারছো সমস্ত নোটস পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আমার যোগাযোগ নম্বরটি হলো 9163713838। স্ক্রিনে তোমরা নম্বরটি দেখতেই পাচ্ছ। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি আজকের প্রশ্নে। দেখো, যে প্রশ্নটা আজকে আলোচনা করব সেটা হলো প্রাচীন মিশরীয় ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করো। উত্তরটা দেখে নাও। দেখো, ফার্স্ট প্যারা, প্রাচীন মিশরের শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য এবং সর্বোপরি মমিকৃত দেহের সঙ্গে সমাধিত রক্ষিত পুঁথিসমূহ, যা বুক অফ ডেথ নামে পরিচিত, প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস ও ধর্মচর্চা সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে। নেক্সট লাইন দেখো, সাধারণভাবে তারা বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল, তবে পরবর্তী এক পর্যায়ে তাদের মধ্যে একেশ্বরবাদ জনপ্রিয় হয়েছিল। তাদের ধর্মবিশ্বাসে জাদুবিদ্যা ও অলৌকিকতা বিশেষ গুরুত্ব পেত। অন্যান্যদের মত, মিশরীয়রাও প্রাকৃতিক শক্তির প্রতি ভীতি থেকে ধর্মচর্চায় নিয়োজিত হয়েছিল। নেক্সট প্যারায় চলে আসছে। দেখো, প্রথম দিকে মিশরীয়দের প্রধান উপাস্য ছিলেন সূর্য দেবতা রে বা রা। তাকেই দেবদেবীর রাজা বলে মনে করা হতো। দিন ও রাত্রি রহস্য না জানার ফলে মিশরীয়রা মনে করত যে তিনি প্রতিদিন সোনার নৌকায় চড়ে আকাশ পাড়ি দেন এবং সন্ধেবেলা মরুভূমির ওপর চলে যান। পরবর্তীকালে থিবস নগরীতে রাজধানী গড়ে উঠলে থিবস নগরীর প্রধান দেবতা অমনের সঙ্গে একাত্ম করে সূর্য দেবতার নতুন নামকরণ করা হয় আমন রে। আমনকে আবার যুদ্ধের দেবতা হিসাবে উল্লেখ করা হয়েছে। অবশ্য গোষ্ঠী ভেদে ও অঞ্চল ভেদে দেবতার প্রাধান্যের তারতম্য হতো। আবার বিভিন্ন অঞ্চলের দেবতাদের বিভিন্নতা ছিল। যেমন উচ্চ মিশরের রক্ষাকারিণী দেবী মান্যতা পেতেন, তবে ক্রমে সূর্য দেবতা ছাড়া আকাশের দেবী থাওর, বায়ুর দেবতা অনুরিস, জলদেবতা আইরিস ও মৃতের দেবতা অনুবিস যথেষ্ট গুরুত্ব লাভ করেছিলেন। মিশরীয়রা কোনো না কোনো পশুর মস্তক দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি কল্পনা করত। তবে সূর্য দেবতার গুরুত্ব অক্ষুণ্ণ ছিল, কারণ মিশরীয়রা মনে করত সূর্য হলো জীবনের উৎস, সত্য, ন্যায় বিচার ও সমগ্র বিশ্বের নৈতিকতার নিয়ন্ত্রক। মিশরীয়রা একথাও বিশ্বাস করত যে ফেরাও হলো সূর্য দেবতার প্রতিনিধি। এই কারণে তাদের চোখে ফেরাওরা ছিলেন দেবতা।
আনসারটি আমি খুবই সহজ সরল ভাষায় তৈরি করার চেষ্টা করেছি, যাতে তোমরা 2-3 বার করলেই তোমাদের কাছে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, তোমরা প্রথমে 5 মার্কসের কি 20 মার্কসের বা 10 মার্কসের, মাইনরদের রয়েছে 10 মার্কস, তোমরা কিন্তু আগে প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে তারপর কিন্তু একবার খাতায় লিখে লিখে দেখবে। তাহলে কি হবে, তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এবং এক্সামে লিখতে কোনো অসুবিধা হবে না। এবং তোমাদেরকে আমি যেমনটা ভিডিওর শুরুতেই বললাম, আমি কিন্তু হিস্ট্রি অনার্স এবং মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তাদের বলবো তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা ক্লাসেসে জয়েন করতে পারো। তোমাদের কিন্তু এখনও অ্যাডমিশন চলছে। আমি সমস্ত প্রশ্নগুলো ধরে ধরে ক্লাসে বুঝিয়ে দিই এবং লিখিয়ে দিই। চলে আসছি নেক্সট প্যারায়। দেখো, মিশরের প্রতি গ্রীষ্ম এক নাগারে মরুভূমির দিক থেকে গরম বাতাস প্রভাবিত হতো। অসহ্য গরম ও হাওয়ার সঙ্গে উড়ে আসা গরম বালি প্রকৃতিকে যেন মৃতপ্রায় করে তুলত। কিন্তু তারপরেই সমুদ্রের দিক থেকে বইতে শুরু করত ঠান্ডা বাতাস, আর প্রায় সঙ্গে সঙ্গেই এসে যেত নীলনদের বন্যা। আবার যেন জেগে উঠত প্রকৃতি, অনেকটা মৃত ব্যক্তির প্রাণ ফিরে পাওয়ার মতো। প্রকৃতির এই রূপ পরিবর্তন দেখেই মিশরীয়দের কল্পনায় মৃতের পুনর্জীবনের ধারণা উদয় হয়েছিল। তাদের মনে হয়েছিল মরুভূমির দেবতা শ্বেত তার অনুচরদের সঙ্গে প্রকৃতিকে কার্যত মৃতে পরিণত করেন, কিন্তু ফসল ও উদ্ভিন্ন প্রাণীর দেবতা ওসিরিসের কল্যাণে মৃত প্রকৃতি আবার প্রাণ ফিরে পায়। এইভাবে মৃত্যু পরবর্তী জীবন বা মরণোত্তর জীবনের ধারণা মিশরীয়দের মধ্যে বদ্ধমূল হয়। ওসিরিস হয়ে ওঠেন মৃতদের রাজ্যের দেবতা। এই প্রসঙ্গে উল্লেখ্য, অনেকে মনে করেন ওসিরিস ছিলেন প্রাচীন মিশরের একজন রাজা। তিনি মিশরীয়দের কৃষিকাজ সহ নানা ধরনের বিদ্যা শিখিয়েছিলেন। মিশরীয়দের বিশ্বাস অনুসারে ওসিরিস তার ভাইয়ের দ্বারা নিহত হয়, কিন্তু তার স্ত্রী আইসিস অলৌকিক শক্তির দ্বারা বাঁচিয়ে তোলেন। সিংহাসন ফিরে পাওয়ার পর তিনি কিছুদিন রাজত্ব করেন। তিনি পরলৌকিক জগতে পদার্পণ করেন। প্রাচীন মিশরীয়দের মধ্যে প্রচলিত এই কাহিনী আসলে জন্ম মৃত্যু পরজন্মের প্রতীকী কাহিনী। নেক্সট প্যারা দেখো, মরণোত্তর বা পরলৌকিক জীবন সম্পর্কে মিশরীয়দের আগ্রহ বৃদ্ধির সমানুপাতিক হারে সিরিসের প্রাধান্য বৃদ্ধি পেতে থাকে। মিশরীয়রা বিশ্বাস করতে শুরু করে যে মানুষের শরীরে দ্বিতীয় সত্তা ও বা আত্মার অবস্থান, মৃত্যুর পর দুজনই শরীর ছেড়ে চলে যায়। পরে তারা আবার ফিরে এসে দেহকে নবজন্ম দেয়। এই কারণে তারা মৃতদেহকে মমি করে সংরক্ষণ করত। সেই সঙ্গে মৃত্যু পরবর্তী জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে তারা মৃতদেহের সমাধিতে মৃতের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য সামগ্রী রেখে দিত। প্রথমে ফেরাও ও পরে মন্ত্রী, অভিজাত পুরোহিত সকলেই মৃত্যুর পর মমি করে রাখার প্রচলন হয়। নেক্সট প্যারা দেখো, মিশরীয়দের মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি উৎসাহ আগ্রহের ফলে ক্রমে সূর্য দেবতার পরবর্তী ওসিরিস হয়ে ওঠেন প্রধান দেবতা। মনে করা হতো মরণোত্তর জীবনে মানুষকে ওসিরিসের সামনে পাপ পুণ্যের হিসাব দিতে উপস্থিত হতে হয়। 3টি পর্যায়ে ওসিরিস তার বিচার করে থাকেন। বিচারে উত্তীর্ণ হলে সে নবজন্ম লাভ করে, অনুত্তীর্ণকে কঠিন শাস্তি পেতে হয়। তাহলে এটা একটা ছোট প্যারা, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্যারায়। মধ্য রাজবংশের যুগে পুরোহিতদের প্রাধান্য বৃদ্ধি পেতে থাকে। নব্য রাজবংশের যুগে পুরোহিতরা আরও প্রভাব প্রতিপত্তিশালী হয়ে ওঠে। মানুষের মনে বিশ্বাস জন্মায় দেবতাদের সঙ্গে পুরোহিতদের সরাসরি যোগাযোগ আছে। দেবতারা তাদের মাধ্যমেই নির্দেশ দেন। পুরোহিতরা সাধারণ মানুষের উৎসর্গিত দ্রব্যাদিও প্রার্থনা দেবতার কাছে পৌঁছে দেয়। তাই ধনী থেকে দরিদ্র সবাই পুরোহিত যথাসাধ্য দান করতে থাকে। হিক্সস আক্রমণের পর অরাজক পরিস্থিতিতে পুরোহিতরা ভীত সন্ত্রস্ত মানুষকে ভয় দেখিয়ে নানা ধরনের জাদুমন্ত্র ও রক্ষা কবচ চড়া দামে বিক্রি করতে থাকে। অনেক মৃত ব্যক্তির সমাধিতে মন্ত্র লেখা স্ক্রুল পাওয়া গেছে। মনে করা হয় ওসিরিসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আশায় মানুষ পুরোহিতদের কাছ থেকে এইসব মন্ত্র লেখা স্ক্রুল কিন্তু সেই সঙ্গে মিশরীয়দের কাছে পুরোহিতদের দৌলতে জাদুবিদ্যা, ভাগ্য গণনার মতো বিষয়গুলি অতিরিক্ত গুরুত্ব পেতে থাকে। ফলে ধর্মের বাণিজ্যিকীকরণ চরমে পৌঁছায়। অর্থ ক্ষমতার পুরোহিত শ্রেণী রাজশক্তির সমতুল্য ক্ষমতা ও মর্যাদার অধিকারী হয়ে ওঠে।
আশা করছি আনসারটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। আনসারটির মধ্যে কিন্তু কোনো রকম জটিলতা নেই, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু খুব ভালো করে আনসারটি বুঝতে পারবে। তাও আমি বলবো যদি কোনো রকম কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি যথাযথ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেবার। এবং তোমাদের যদি আরও অন্যান্য কোনো প্রশ্নের উত্তর চাই সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও সেইভাবেই বানানোর। চলে আসছি আজকের লাস্ট প্যারায়, এবং তোমাদের আমি আরেকবারও রিমাইন্ড করিয়ে দিই, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি মেজর এবং মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে কোচিং ক্লাসেস করবে ভাবছো তাদের কিন্তু এখনও অ্যাডমিশন চলছে সেকেন্ড সেমিস্টারের। আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838, এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসেসে জয়েন করতে পারো। চলে আসছি এই প্রশ্নের লাস্ট প্যারায়। দেখো, নতুন রাজতন্ত্রের যুগে অষ্টাদশ রাজবংশের দশম শাসক আমেন চতুর্থ পুরোহিতদের শোষণ থেকে মিশরকে মুক্ত করার তাগিদে একেশ্বরবাদের প্রচলন করেন। তিনি সব দেবতার পূজা বন্ধ করে দিয়ে শুধু সূর্য দেবতা আতেনের পূজার প্রচলন করেন। নিজের নামও পাল্টে রাখেন আখেনাতেন। তবে এই উচ্চ মার্গের ধর্মতত্ত্ব সাধারণ মানুষের বোধগম্য না হওয়ায় জনপ্রিয়তা লাভে ব্যর্থ হয়। অন্যদিকে তিনি স্বভাবতই পুরোহিতদের প্রচণ্ড বাধার সম্মুখীন হন। তার মৃত্যুর পর এই নবধর্ম ভাবনার অবসান হয়, পুরোহিততন্ত্র পুনরায় স্বমহিমায় ফিরে আসে। তো এই ছিল আজকের একটা গোটা 5 মার্কসের প্রশ্নের আলোচনা তোমাদের হিস্ট্রি মেজর এবং মাইনরের উভয়ের জন্য। এই প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তো তোমরা খুব ভালো করে তৈরি করো। আশা করছি তোমরা সমস্ত নোটসটা খুব ভালো করে বুঝতে পারবে। তাও যদি কোনো রকম কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি যথাযথ চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।